আমার জল কাটাটা হলো কি, মানে তাও শিক্ষা হয় না, তাও প্রবল সাহস। আমাদের গ্রামের একটি রাস্তা আছে, সেই রাস্তার ঘটনা তোমাকে পরে বলবো। যে কোলগ্রামের ভিতরে রাস্তা, সেই রাস্তার ভিতর দিয়ে আমরা যখন রাত্রিবেলা ডিনারে বেরোই ওই নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর যেটা আমি তোমাদেরকে গতকাল বলেছিলাম 888 সবাই করেছো তো, যদি এখন আমিও করিনি তবে আজকে করে নেব। তো আজকে আমি 8 তারিখ তোমাদের জন্য ঘটনাটা রেকর্ড করতে বসেছি। তবে রেকর্ড করার পূর্বে তোমাদেরকে বলবো, আজকের ঘটনাটা সবাই কিন্তু শুনতে পারবে না, এতটাই লোমহর্ষক। তোমরা আজকে ঘটনাটা শোনার পর তোমরা নিজেরাই বলবে, দিদি ভাই এতদিন ধরে টানা ঘটনা শুনছি, কিন্তু আজকের যে ঘটনাগুলো তুমি দিয়েছো, ঘটনাগুলো সত্যি দারুণ ভয়ঙ্কর। আর এই রকম ঘটনা সত্যি কথা বলতে খুব ভালো লাগে শেয়ার করতে, সাথে ভয়ও লাগে। তো চলো বেশি কথা বাড়াবো না, সোজা যাব ঘটনায়। যাবার পূর্বে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও প্রত্যেক দিনের মতো। সবাই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, কারণ আমাদের চ্যানেলে কোনো বানানো গল্প আসে না রেগুলার, সেটা তোমরা প্রমাণ পাও, তোমরাই বলো। তো চলো আজকে ঘটনায় যাই। আজকে তোমাদেরকে প্রথমে একটু ভয়েস ক্লিপ শোনাবো। আজকের ঘটনা 3টে কোথা থেকে আসে, কি অভিজ্ঞতা। আজকে প্রথম আমাদের এরকম একটা ঘটনা এসছে, ভয়ঙ্কর এতটাই, তোমরা একটু শোনো। দিদি ভাই, আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের মানে এটা সত্যি ঘটনা। জাহাজে যে ভূত থাকে, মানে জাহাজেও যে মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, সেটা একদম প্রত্যক্ষ প্রমাণ। শুধু তাই নয়, আমার হাজব্যান্ডের 3টে পরপর ঘটনা আপনাকে বলবো। আমার বিয়ে হয় 2022-এ, আর আমার হাজব্যান্ড তার আগে মানে বিয়ের আগে তখনও বিশাখাপত্তনমে ওই ভাইজাকে আপনার বিটেক করতো, 4 বছরের জন্য বিটেক করতো। ও তো মেরিন ইঞ্জিনিয়ার, ওখানে বিটেক করে তারপরে মেরিন করেছে, কলকাতায় এসে দিয়ে জাহাজে চাকরি পেয়েছে। এবারে যখন ওখানে ওই হোস্টেলে থাকতো, তখন এবার ওখানে ওই হোস্টেলটা মানে এমন একটা ছিল, এবার ওই তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা শুনলে আজকে আমাদের বোন এই ঘটনাটা পাঠায় হচ্ছে মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে হচ্ছে বোনের বাড়ি, পশ্চিম মেদিনীপুরে হচ্ছে আমাদের বোনের শ্বশুর বাড়ি। মানে যে ভাই যার জীবনে ঘটনাগুলো ঘটেছে, সেই ভাই হচ্ছে মার্চেন্ট নেভিতে উনি সার্ভিস করেন। ওনার অভিজ্ঞতা আজকে ওনার ওয়াইফ পাঠান। ওনার ওয়াইফও কিন্তু একজন সরকারি স্কুল টিচার। তো আজকে তোমাদেরকে আমি ঘটনাটা বিস্তারিত বলি। বোনের বিয়ে হয় হচ্ছে 2022-এ। বোনের হাজব্যান্ড তার পূর্বে যখন মার্চেন্ট নেভির জন্য প্রিপারেশন নিচ্ছে, তখন ভাইজাগে যান উনি কোর্স করতে। তো সেখানে আমরা সবাই জানি যে প্রচণ্ড গরম, ভাইজাগে কিন্তু প্রচণ্ড গরম পড়ে। আর গরমের সময় তো বলার কিছুই নেই। তো বোন বলে যে দিদি ভাই, এই ঘটনাটা যখন আমার হাজব্যান্ডের সাথে ঘটে, তখন তো আমার বিয়ে হয়নি, কিন্তু বিয়ের পরে ওনারই হাজব্যান্ড বোনকে কিন্তু ঘটনাগুলো বলে যে আমার সাথে এরকম একটা ভৌতিক ঘটনা হয়েছিল। আর আমাদের যে ভাইয়ের প্রচণ্ড পরিমাণে হাই লেভেল, আমি তো বলবো হাই লেভেলের এত সাহস বাবা আমারও নেই। সত্যি কথা বলতে আমার এত সাহস নেই। এত সাহস, বোন রীতিমতো কিন্তু ক্ষিপ্ত। কারণ সাহস কিন্তু ভালো, কিন্তু অত্যাধিক সাহস কিন্তু সেটা ভালো না। আমাদের বোন বলে দিদি ভাই 2022-এ আমার বিয়ে হয়। তার আগে আমার হাজব্যান্ড যখন নেভির জন্য প্রিপারেশন নিচ্ছে, মার্চেন্ট নেভি, তো ভাইজাকে যখন কোর্স করতে যায় তখন থাকতো হোস্টেল। সেখানে প্রথম একটা ভৌতিক অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতাটা আমার কিন্তু প্রচণ্ড নাড়া দেয়। সত্যি কথা বলতে এতগুলো ঘটনা বোন আমাকে পাঠায়, আমার প্রথম ঘটনাটাই কিন্তু বিভৎস পরিমাণে নাড়া দেয়। ঘটনাটা ঠিক এমন, বলে প্রচণ্ড গরম ভাইজাকে পড়ে, তার জন্য সেই হোস্টেলের যত ছেলেরা থাকে তারা কি করে, সব ওই হোস্টেলের একদম মাথায় উঠে যায়, মানে ছাদে গিয়ে রাতের বেলা সবাই যে যার মতো বালিশ আর যে যার মতো একটা করে 17 ইঞ্চি কেউ গদি, কেউ চাদর পেতে ওই ছাদে শুয়ে পড়ে। সমুদ্র ধারে হাওয়াটা আসে, আর রুমের মধ্যে থাকা যায় না, প্রচণ্ড গরম। এইবার হোস্টেলের বলে প্রতি কটা ছেলে রাতে উঠে যায়। সেদিনকে যেদিন এই ঘটনাটা ঘটে, সেদিনকেও কিন্তু ছাদে উঠে যায় সবাই। তো বোন বলছে যে দিদি ভাই, আমার যে হাজব্যান্ড ও
ছাদে প্রত্যেক দিন শোয়। আর কি করে, যখন ওরা ভোরবেলা একে একে করে সবাই রুমে চলে যায়, তখন একে অপরকে সবাই জাগিয়ে তুলে দেয় যে চল এবার ভোর হয়ে গেছে, রুমে চলে যাই। তো সেই দিনকে হয়তো ভাইকে ডেকেছিল অথবা কেউ ডাকিনি, সেটা কিন্তু মনে নেই। এবার কি করেছে, সবাই একে একে বালিশ নিয়ে, ভোরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, সমুদ্র হাওয়াটা আসে, তো সবাই নেমে যায়। আর ভাই ছাদে ছিল একা। ভাই বলছে আমি যখন একা ঘুমাচ্ছি, আমার তো হুঁশ নেই, তখন 2:30-3টে বাজে, ওই সময় ঠান্ডা ঠান্ডা পড়ে, সবাই চলে যায়, আর রাতের বেলা সবাই উপরে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। আর ভোর রাতের দিকে বলছে ভাইয়ের পিঠে কেউ একটা মানে ঠান্ডা আর তুলোর মতো নরম হাত দিয়ে ভাইকে ঠেলছে। আর তেলেগু ভাষায় ভাইকে কিছু একটা বলছে, সেটা হচ্ছে সাইড, মানে তেলেগু ভাষায় বলছে সরে যাও, মানে আরো সরে যাও। এবার কি, ঘুমের ঘোরে মানুষ থাকলে ভাবছে হয়তো কোনো হোস্টেল মেট হবে, ওই হয়তো বলছে, তেলেগুও অনেক স্টুডেন্টস আছে ওখানে, তো সেটা ভেবেই ও সাইড হতে থাকে। আর ঠান্ডা ঠান্ডা একটা নরম তুলোর মতো হাত সেটা পিঠের মধ্যে ধাক্কা দিতে থাকে। যখন এরকম করতে করতে আর ভাই সরতে যখন ঘুমটা হালকা হয়, তখন ভাই বলছে যে এত ঠান্ডা নরম নরম হাত। হ্যাঁ, প্রথমে ভেবেছে কেউ হয়তো ফান করছে, ভাই এরকম করিস না, তো একবার দুবার বলেছে। তারপরেও যখন ওরকম করে ঠেলছে, তখন ভাই পেছন ঘুরে তাকায়, দেখে দুটো শুধু ফ্যাকাশে সাদা ধবধবে হাত, তার কোনো দেহ নেই। এই দেখে ভাই কোনো রকমে উপর থেকে পরিতমরি করে উঠে যখন হোস্টেলের রুমে এসে তখন যে বন্ধুরা ছিল তাদেরকে যা মুখে আসে তাই বলে যে তোরা চলে এসছিস, আজকে আমাকে ডাকিসনি কেন, আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটে গেছে। তখন বন্ধুরা বলছে কেন, তোকে তো ডেকেছিলাম কিন্তু তুই উঠিসনি, হয়তো সেটা কি নিয়তি ছিল, সেদিনকে ওটা হওয়ার ছিল, কোনো ভাগ্যক্রমে সেটা কি হয়নি। ভাই সেদিন প্রচন্ড ভয় পায়। আর আমাদের বোন মানে ভাইয়ের যে ওয়াইফ জানায় যে দিদি ভাই তুমি জানো, ওই যে হোস্টেল যেটা আছে আমাদের ভাইজাকে, ওখানে প্রত্যেক বছর মানে এভরি ইয়ার একটা করে স্টুডেন্ট হোস্টেলের মারা যায় এখনো পর্যন্ত, ছাদ থেকে পড়ে। কিন্তু আসল রহস্য ওই যারা থাকে হোস্টেলে তারাই জানে, বাইরের আদার্স কিন্তু কেউ বলতে পারে না যে কি কারণে মারা গেছে। প্রত্যেক বছর ছাদ থেকে একটা না একটা ছেলে পড়ে মারা যাবেই যাবে। এমনকি বলে যে ওই হোস্টেলের পেছনে ছিল একটা বড় কুয়া, ওই কুয়ার মধ্যেও নাকি একটা ছেলের মৃতদেহ পড়েছিল, যেটা 1.5 মাস পর পছন্দ ধরে যায়, তার দেহ উদ্ধার হয়। প্রথম ঘটনাটা আমাদের গেল। এইবার বোনেরই হাজবেন্ডের মানে আমাদের ভাইয়ের দ্বিতীয় ঘটনা তোমাদের শোনাবো। যেই ঘটনাটা ঘটেছিল হচ্ছে জাহাজের মধ্যে। জাহাজের মধ্যেও ভূত থাকে, ভাবতে পারছো? আজকে সেটাও আমরা শুনবো, তো সাথে থাকো। আজকে দ্বিতীয় ঘটনাটা তোমাদের শোনাই, জাস্ট 1 মিনিট। ঘটনা বলে, এটা আমার বিয়ের পরে জাহাজের ঘটনা। এবারে মানে আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড, আমি যখন প্রেগনেন্ট তখন ডেলিভারির 1 মাস আগে মানে নভেম্বরের 10 তারিখে জাহাজে চলে যায়। আর জাহাজে যাওয়ার দিন আমার বাপি, আমার পিসেমশাই, আমার কাকু 3 জনে এয়ারপোর্টে ছাড়তে যায়। আর সেই দিনই দুর্ভাগ্যবশত 10 তারিখে ও জাহাজে জয়েনিং করে, আর সন্ধ্যেবেলা আমার নিজের জেঠু মারা যায়। এবারে কি হয়েছে জানো, মানে ও তো জাহাজে আন্দামানে জয়েনিং করে, এবারে আন্দামানে গিয়েছে, মানে ওই আমি যখন প্রেগনেন্ট তার 1 মাস পরে আমার ডেলিভারি হয়। তো এবার তোমাদের বলি, বোন নেক্সট যে ঘটনা, সেই ঘটনাটা বলে যে নভেম্বরের 10 তারিখে আমাদের ভাই জাহাজে আন্দামানে জাহাজে চলে যায়। ঠিক আছে, ভাই যেহেতু উনি মার্চেন্ট নেভি একটা অফিসার পদে ছিলেন, তো এইবার বাড়ির যারা থাকেন কাকা জ্যাঠা তারা ছেড়ে দিয়ে আসে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসার পর বোনের 1 মাস পর ডেলিভারি হয়। বোন নিজে বলল, তোমরা শুনলে। এইবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে জাহাজের মধ্যে। যখন ভাই জাহাজে যায়, বলছে ভাইকে একটা কেবিন দেওয়া হয় থাকার জন্য। যারা যারা ওখানে অফিসার থাকে, মার্চেন্ট নেভি যারা ক্যাপ্টেন, যারা জুনিয়র সিনিয়র থাকেন, তাদের তো ওখানে কেবিন দেওয়া হয় থাকার জন্য, সেলফ কেবিন।
তো সেখানে ভাইয়ের যে কেবিনটা ছিল ঠিক তার সামনে ছিল ডেস্ক যেটা থাকে, জাহাজের ডেস্ক আমরা সবাই জানি, যেটা সব সময় কিন্তু অনবরত ঢক 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 করে একটা শব্দ হয়। তো বোন বলে যে দিদি ভাই, আমার হাজবেন্ড যেই কেবিনটায় থাকতো তার সামনে ছিল ওই ডেস্কটা, যেটা অনবরত ওই ঢক 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 করে একটা শব্দ হতো। এইবার বলছে একজন ক্যাপ্টেন ছিল, সিনিয়র ক্যাপ্টেন, ওনার বাড়িতে কোনো রকম ওয়াইফের সাথে প্রবলেম চলছিল, যেটা জানা যায় যে প্রায় উনি ওই নিজের যে কেবিন, ওই কেবিন থেকে ওনার মিসেসের সাথে খুব অশান্তি হতো, প্রত্যেক দিন রাতে চিৎকার চেঁচামেচি, খুব অশান্তি, যেটা জাহাজের মোটামুটি যারা ক্যাপ্টেন, যারা জুনিয়র সিনিয়র অফিসার ছিলেন সবাই শুনতেন। কেউ কারোর পার্সোনাল লাইফের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে না, কখনোই বলতে পারতো না যে কি ব্যাপার বা কি প্রবলেম। তো এরকম সবাই শুনতে পেত। তো আমাদের ভাই যেটা জানায় বোনকে, বোন তো ঘটনাটা আমাকে বলে, বোন বলছে দিদি ভাই, আমার হাজবেন্ডও সেদিনকে ঝামেলাটা শোনে, ফোনে কারোর সাথে ঝামেলা করছে, কিন্তু যারা আগে থাকতে ওনার সাথে ছিল তো তারা বলেছে আমার হাজবেন্ডকে যে ওনার মিসেসের সাথে ওনার ঝামেলা হয়, পরকিয়া, তার জন্য হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রত্যেক দিন রাতের বেলায় ওই ঝামেলাটা শোনা যেত। উনি কিন্তু ওনার যে কেবিন ছিল, কেবিন থেকে উনি কিন্তু বউর সাথে ফোনে খুব জোরে জোরে কথা বলতো, মানে তর্কতর্কি হতো। তো এরকম হতে থাকে, একদিন দুদিন তিন দিন জাহাজে বেশ কাটছে। হঠাৎ করে একদিন পুরো সারা শব্দ নেই, যেদিন প্রত্যেক দিন ঝগড়া হয়, একদিন পুরো নিস্তব্ধ কেবিন। তো হঠাৎ করে কেবিনে ঢোকে সিনিয়র যিনি ক্যাপ্টেন, ঢুকে দেখছে যে ওই অফিসার গলায় দড়ি দিয়ে ওনার কেবিনে ঝুলছে, সুসাইড করেন। তো সুসাইড যখন করেন তখনই আমাদের এই ভাই যিনি মার্চেন্ট নেভি, মানে আমাদের বোনের হাজবেন্ড, প্রথমেই বললাম ওনার সাহস অত্যাধিক বেশি, মানে প্রচন্ড বেশি সাহস। আমি শুনে রীতিমতো ঘাবড়ে যাচ্ছি, সত্যি বলছি, আমার এত সাহস হবে না। সেটা হচ্ছে আমাদের ভাই তখন যে ক্যাপ্টেন ছিল, যে সিনিয়র অফিসার ছিল ওখানে, যারা যারা ছিলেন মার্চেন্ট নেভির, ওনাদেরকে বলে যে স্যার আমি ওই কেবিনে শিফট হব। জুনিয়র যারা ছিল অফিসার তারা বলছে স্যার কি বলছেন, যেহেতু উনি আমাদের ভাই মার্চেন্ট নেভি একটা ভালো উচ্চ পদস্থে ছিলেন, তো ওনারও নিচে জুনিয়র যারা ছিলেন অফিসার তারা বলছে স্যার কি বলছেন, মারা গেছে এখনো পর্যন্ত 24 ঘন্টা হলো না, আপনি এখনই কেবিনে ঢুকবেন? বলছে হ্যাঁ আমি ওই কেবিনে থাকবো, যেই কেবিনে লোকটা গলায় দড়ি দিয়েছে। তখন উনি কারোর কথা শোনেন না, তো অফিসাররা কি বলবে, জুনিয়র যেহেতু উনি আমাদের ভাই হচ্ছে সিনিয়র, সে বলছে আমি ওখানে থাকবো, তারা কিছু বলতে পারছে না। ভাই কি করলো, লাগেজ ট্যাগেজ নিয়ে ওই ডেস্কের সামনে যে রুমটা ছিল ওই রুম থেকে বেরিয়ে যেইখানে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ওখানে শিফট হয়ে গেল, একদম ঘন্টা খানিকের মধ্যে গেল। এইবার সেদিনকে কোনো রকমে মানে রাতটা কাটে। পরের দিন ঠিক বলছে আমি ঘুমাচ্ছি শিপে। এইবার রাত্রেবেলা তখন প্রায় 1:30-2 বাজে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এমনি তো পুরো জাহাজটা বোন বলে এসি, তো ঠান্ডা লাগার কারণে আমাদের ভাই যে গায়ে একটা আবরণ দিয়ে শুয়েছিল সেটাকে খুলে যখন উঠে বসে, কেবিনের খাটের মধ্যে উঠে বসে যখন সামনের দিকে তাকায়, তখন দেখছে যেই লোকটি কালকে রাতে গলায় দড়ি দিয়ে ওই কেবিনে সুসাইড করেছে, সেই লোকটি গলায় দড়ি দিয়ে রাতের বেলা রাত 1:30-2 সময় ওই কেবিনে ঝুলছে। এই দৃশ্য যখন আমাদের ভাই দেখা মাত্র কোনো রকমে ওখান থেকে পরিতমরি করে দরজাটা কোনো রকমে খুলে যখন বাইরে বেরিয়ে রীতিমতো হাঁপাচ্ছে। আর যখন জাহাজে আরো সবাই ছিল, জুনিয়র সিনিয়র ক্যাপ্টেন অফিসার, তারা তখন এই ভাইকে বলছে স্যার क्या हुआ, आपको क्या हुआ? তখন ভাই বলছে মুঝে পানি দো, পানি। তখন সবাই যখন জল এনে মুখে ঠুকে ছিটা দেয়,
জল খায় তখন বলছে যে স্যার আপনার সাথে কি হয়েছে। তখন বলছে যে আমি খুব বড় ভুল করেছি, আমি যেই কেবিনটায় রয়েছি ওই কেবিনটায় রীতিমতো যিনি কালকে অফিসার মারা গেছেন ওনার আমি দেখছি পুরো বডি গলায় ওরকম ফাঁস দেওয়া ওই রুমের মধ্যে ঝুলছে, মানে ওই কেবিনের মধ্যে ঝুলছে। ভাবো, মানে আমাদের ভাই, আমাদের বোন তো পুরো মানে কি বলবো রাগে পুরো ভাইয়ের প্রতি একদম বোম হয়ে রয়েছে। বলছে ওকে কোনো মতে বললে শুনবে না, কোনো মতে না। তারপর ভাইয়ের কিন্তু শরীর খারাপ হয়, প্রচণ্ড জ্বর আসে, প্রচণ্ড জ্বর আসে। তখন কি করবে, কিছু করার নেই, সে তো জলে সমুদ্রে ভাসছে, জাহাজে রয়েছে, আসতে পারবে না। এবার আমাদের বোন বলে দিদিভাই জাহাজের মধ্যে না আছে কোনো রকমের চার্চ, না আছে কোনো মসজিদ, না আছে মসজিদ, না আছে মন্দির, কিছুই নেই ওখানে প্রে করার মতো। এবার কি করবে? আর সব থেকে বড় কথা বোন বলে জানো দিদিভাই যখন বাইরে থাকতো কোনো রকম কিছু ঘটতো তো কোনো সময় না বলতো না। যখন জিজ্ঞাসা করতাম যে কি গো তুমি কেমন আছো, বলতো ভালো আছি, তোমরা কেমন আছো, ব্যাস এইটুকুনি। যা বলার বাড়িতে এসে বলতো। আর ওখান থেকে যখন মাঝ সমুদ্রে থাকতো তখন তো যোগাযোগ হতো না, জাহাজের মধ্যে যে ওয়াইফাই ছিল সেটা কানেক্ট করে খুব অল্প সময়ের জন্য নয় কোনো মেসেজ করতো, নয় খুব অল্প সময়ের জন্য কথা হতো, সেরকম কথাও হতো না। তো এই একটা আমাদের ভাইয়ের ঘটনা গেল, যিনি মার্চেন্ট নেভির মানে থেকে জাহাজে থেকে এতগুলো অভিজ্ঞতা উনি এখনো পর্যন্ত শিকার হয়ে গেছেন। আরও একটি ঘটনা আছে, সেই ঘটনাটাও তোমাদের বলবো। আরও লোমহর্ষক। মানে আমি শুধু একটা জিনিস ভাবি, একটা মানুষের ভয় থাকে মনে, একটা মানুষের ভয় থাকে, কিন্তু এই ভাইয়ের দেখছি দিনে দিনে সাহস বেড়ে যাচ্ছে, কোনো ভয় নেই। আর এই জিনিসটা কিন্তু আমি বলবো ভালো, ভাইয়ের কিন্তু সাহস অত্যাধিক বেশি ছিল বলে ভাই কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক নিজের জায়গায় আছে। আর সত্যি কথা বলতে এত সাহস সাধারণত দেখা যায় না। তো চলো দ্বিতীয় ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি, এবার তোমাদের তৃতীয় ঘটনাটা শেয়ার করি। চলো এত মাথা যন্ত্রণা যে শরীর খারাপ লাগছে তাকিয়ে আছে, শোনো, এবার শোনো। শিফট হয়ে যায়, এরপরে দুদিন কিছু হয়নি, ঘুমাচ্ছে যেরকম, তারপর নাইট ডিউটি বেরিয়ে যায়, এসে যেমন হচ্ছে। কিন্তু হঠাৎ 3-4 দিন পরে ঘুমিয়ে বলছে আমার ঘুম আসছে না, আর জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজ ছেড়ে দিলে রোলিং পিচিং হয়, প্রচন্ড জাহাজে না টালমাটাল হয়, মানে সমুদ্রের যেখানে ওয়েদার খারাপ থাকে। আর আন্দামানের ওখানে যারাই আছে প্রত্যেকে জানে কি হারে ওয়েদার খারাপ হয়। আন্দামান, সিঙ্গাপুর, মায়ানমারের দিকে জাহাজে মানে মানুষ বমি টমি করে, একের জন্য কি 30-32 বার বমি করে। এবার ওরকম টালমাটাল হচ্ছে, ঘুম আসছে না, বলছে এত মাথা যন্ত্রণা হচ্ছে, শরীর খারাপ লাগছে, তাকিয়ে আছে। হঠাৎ কি বলবো, বেশি রাত নয়, 12:30-1টা, দেখছে যে যেখানে ওই ডেডবডিটা ঝুলানো ছিল। তোমরা শুনলে। এইবার আমি তোমাদের তৃতীয় ঘটনাটা বলি। আমাদের ভাই তৃতীয় ঘটনাটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ট্রিপে যায়, সেটা হচ্ছে সিঙ্গাপুর। আমাদের বোন বলে দিদি ভাই আমার হাজবেন্ড যখন যায় তখন আমার যে বেবি হয় তার অন্নপ্রাশনটা জাস্ট হয়ে যাবার পরে ও চলে যায় হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রিপে, সেটা হচ্ছে সিঙ্গাপুর। বলছে প্রত্যেকবার যখন যায় পরিবারের লোক ছেড়ে দিয়ে আসে এয়ারপোর্টে। তো সেদিনকেও ওকে আমার বাবা, আমার জেঠু সবাই গিয়ে ছেড়ে দিয়ে আসে। তারপর ঘটনাটা ঘটে, যেই জাহাজটায় ও গেছিল ইন্টারন্যাশনাল ট্রিপে, সেই জাহাজটা ছিল অ্যাকচুয়ালি ভুতুড়ে। সেটা কিন্তু ও জানতো না। ভুতুড়ে বলতে আমি তোমাদের কাছে একটু ডিটেলসে বলি, যেরকম অনেক বাড়ি দেখবে হান্টেড হয়, অনেক হোটেল হয়, অনেক কারখানা হয়, অনেক হয়তো ওরকম কিন্তু জাহাজও আছে যেটা কিন্তু ভুতুড়ে। তো আমাদের বোন বলে দিদি ভাই যখন আমার হাজবেন্ড চলে যায়, তো যাওয়ার পর ওর তখন ডিউটি চলছে, সপ্তাহখানিক ডিউটি করার পর ওর নাইট শিফটিং হয়, নাইট ডিউটি। তো ও যেহেতু আদার্স যে শিপে যায় সেখানে ওর নাইট ডিউটি পড়ে, তো এটা ওর প্রথম না, তো ওখানে ওর নাইট ডিউটি পড়েছে। নাইট ডিউটিটা হচ্ছে প্রত্যেক দিন একদম উপর থেকে নিচে আসতে হবে, জাহাজের মধ্যে যে নিচে মেশিনগুলো যে চলে, মানে জাহাজটা যে পরিচালনা হচ্ছে যে মেশিনগুলো, সেগুলোকে কিন্তু পরিদর্শন করতে হয়। যেহেতু উনি আমাদের ভাই হচ্ছে মার্চেন্ট নেভি, উনি একজন ইঞ্জিনিয়ার। তো বলছে দিদি ভাই একদিনকে ওরকম নাইট ডিউটি পড়ে,
তো প্রথম যেদিন ডিউটি পড়ে 1 সপ্তাহ ওই জাহাজে কাটিয়ে ফেলে। তারপর যখন নাইট শিফটিং পড়ে তখন রাতের বেলা ওই 12টা 12:30টার দিকে ও নিচে আসে, মানে কেবিন যেখানে আছে, যেখানে জাহাজের মেশিনগুলো চলে। তো বলছে কেবিনে আসে যখন, কেবিনে তখন ওই কেবিনের মধ্যে মিটমিট করে যে জিরো ডোমগুলো থাকে সেগুলো জ্বলে। আর ওই যে কেবিন অত্যাধিক গরম, এটা আশা করি তোমরা সবাই জানো, যেখানে এতগুলো রোলিং মেশিন চলতে থাকে, জাহাজটাকে চালনা করছে, সেখানে কেবিন ঘর আশা করি গরম তো হবেই, কারণ মেশিনগুলোর একটা তো ঘর্ষণ আছে না, তাতে গরম থাকে। তো ভাই একাই নাবে। আমাদের বোন বলে, দিদি ভাই ওদের না একটা জাহাজে পড়ার জন্য ডিউটি আওয়ার্সে একটা ওদের ইউনিফর্ম দিত অরেঞ্জ কালারের। তো সেই ডিউটির সময় ও অরেঞ্জ কালারের ইউনিফর্মটা পরে ও ডিউটি জয়েনিং করতো। তো ও যখন কেবিনে আসে, উপর থেকে নিচে নামে, একদম তো নিচে থাকে কেবিনটা যেখানে মেশিনগুলো থাকে। বলছে ও ওখানে হাতে টর্চ নিয়ে প্রতি কটা মেশিনের মধ্যে টর্চের আলো ফেলে ফেলে দেখছে মেশিনগুলো ঠিক মতো ঘুরছে কিনা বা কোনো রকম কিছু সমস্যা আছে কিনা। ও প্রতি কটা মেশিন দেখতে দেখতে যাচ্ছে। অনেকগুলো কিন্তু ওরকম রোলিং মেশিন ঘুরতে থাকে অনবরত, যতক্ষণ ওই জাহাজটা চলতে থাকে মেশিনগুলো ঘুরতে থাকে। ও কিন্তু দেখতে দেখতে যাচ্ছে টর্চের আলো ফেলতে ফেলতে। আর বোন বলে, দিদি ভাই ওই যে টর্চের আলো, ওই আলো বিভৎস জোর, মানে তুমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক দূর ফোকাস করে, প্রচন্ড আলো। তো সেই টর্চ দিয়ে ওরকম প্রতি কটা মেশিন চেক করছে। হঠাৎ যখন লাইন দিয়ে মেশিনগুলো দেখতে দেখতে একটা জায়গায় গিয়ে শেষ হয়, ওখান থেকে আবার ঘুরে দেখতে দেখতে এসে যেখান থেকে সিঁড়ি দিয়ে নামে ওখানে শেষ হয়, আবার ওখান থেকে উপরে উঠে যায়। রাতের বেলা এটাই হচ্ছে নাইটের ডিউটি দেখার। তো সেরকমই প্রতি কটা মেশিন টর্চ ফেলে ফেলে দেখতে দেখতে একদম শেষ মাথায় যায়। ওখান থেকে যখন টার্নিং নেয় আবার ঘুরে আসবে যেখানে নাবে, ওখান থেকে টার্নিং নেয় তখন শুনতে পাচ্ছে ঠুক 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 করে কিছু ঠোকার শব্দ। তখন আমাদের ভাই তখন ভাবলো যে মেশিনের এখানে কে আছে, এত রাতের বেলা কেউ তো থাকবে না, এখন তো কারোর ডিউটি নেই, যাদের ডিউটি থাকে তারা তো সবাই ওপরে আছে, এখন তো নিচে কারোর ডিউটি নেই, তাহলে পরে কে ঠুকছে। তো তখন আমাদের ভাই টর্চের আলোটা ওই আওয়াজের উৎসটা কোথা থেকে আসছে দেখার জন্য ওইটাকে অনুসরণ করে টর্চের ফোকাসটা ফেলে। যখন আলোটা ফেলে তখন দেখছে একজন অরেঞ্জ কালারের ইউনিফর্ম পরা, সে ওখানে উবু হয়ে বসে, মানে উবু হয়ে যেরকম বসে, উবু হয়ে বসে হাতুড়ি ঠুকছে। ভাই তখন ভাবলো যে এখন কে হাতুড়ি ঠুকছে, যার তো ডিউটি সে তো উপরে আছে, এখন তো কার এখানে থাকার কথা না। তখন তড়িঘড়ি করে ওই টর্চের আলো নিয়ে যখন সামনে আসে তখন আবার টর্চের আলোটা ওনার গায়ে ফেলে যে কে। তখন দেখছে ওখানে কেউ নেই, কেউ নেই। তো এইটা প্রথম দিন যায়, ভাইয়ের যেহেতু প্রচন্ড সাহস, ভাই এই কথাটা কাউকে বলেনি। দেন পরের দিন আবার রাতের বেলা সেম ডিউটি, রাতের বেলা আবার চেক করতে আসতে হবে। যখন আবারও নাবে ওরকম প্রতি কটা মেশিন যখন চেক করছে আলো দিয়ে দিয়ে, তখন আবার ওই ঠুক 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 করে কিছু ঠোকার শব্দ হচ্ছে। আবার যখন মোড়টা ঘুরে, যেখান থেকে সিঁড়ি আসবে ঘুরে একটা পুরো রাউন্ড দিতে হয়, তখন দেখছে হ্যাঁ ওই যে আগের দিনের লোকটা আবারও সেম হাতুড়ি ওখানে ঠুকছে মেশিনের মধ্যে। এই রকম করে একদিন দুদিন 3 দিন পর পর দেখে। চতুর্থ দিন যেদিন, সেই দিনকে ভাবলো যে এটা তো কোনো মানুষ হতে পারে না। তখন ভয় লাগছে ভেবে যে কি দেখছি আমি। তখন আবারও মেশিন চেক করতে 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 যখন সেই লোকটাকে সামনে দেখতে পায়, তখন লোকটার গায়ের মধ্যে যখন আবার টর্চের আলো ফেলে তখন দেখছে যে না ওখানে কেউ নেই, কিন্তু একটা হাতুড়ি ওখানে পড়ে আছে। যে হাতুড়িটা দিয়ে ঠুকতো শব্দ হতো, সেই হাতুড়িটা মেশিনের ওখানে নিচে রাখা। তখন তড়িঘড়ি করে উঠে যায় উপরে, উঠে গিয়ে কেবিন থেকে সাথে সাথে উপরে ক্যাপ্টেন দাঁড়িয়েছিল। ক্যাপ্টেনকে বলছে, স্যার
একটা কথা জিজ্ঞেস করব। ক্যাপ্টেন বলছে বলো। তখন বলছে যে আমি আজকে প্রায় 3 দিন ধরে ডিউটি করছি রাতে, আমি যখনই মেশিনগুলো চেক করতে যাই ওখানে আমি দেখি একজন আমাদের মতন ইউনিফর্ম পরা সে ওখানে বসে হাতুড়ি দিয়ে মেশিনের মধ্যে ঠোকা দেয়। যখনই টর্চের আলো ফেলি তখন দেখি ওখানে কেউ নেই, কিন্তু ওই মিটমিটে যে বাল্ব লাইটের আলো ওতে কিন্তু তাকে দেখা যায়, টর্চ ফেললেই কিন্তু দেখা যায় না। তখন সেইখানের যে ক্যাপ্টেন ছিলেন উপরে দাঁড়িয়ে, ক্যাপ্টেন তখন ভাইকে বলে যে হ্যাঁ ও হচ্ছে ওখানে মারা যায় আর ওর আত্মাটা ওখানে রয়েছে। তবে তোমাকে আমি একটা ওয়ার্ন করব, সেটা হচ্ছে তুমি ডিউটি করবে, কিন্তু তুমি তোমার মতো ডিউটি করে বেরিয়ে আসবে। তুমি ওর গায়ে টর্চের ফোকাসটা ফেলবে না, আলোটা মারবে না। আলোটা মারলে ও ভ্যানিশ হয়ে যায়, কিন্তু ওর আত্মাটা ওখানে আছে। আর বাল্ব লাইটে ওকে কিন্তু পরিষ্কার দেখা যায়, মিটমিটে আলোতে দূর থেকে আবছা বোঝা যায় কেউ বসে হাতুড়ি ঠুকছে, রীতিমতো হাতুড়ি পেটানোর আওয়াজও শোনা যায়। ভাই যখন এটা জানতে পারে, কারণ ভাই অলরেডি 4 দিন ডিউটি করেছে একা নিচে, তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তখন ভাইয়ের যে উপরে সিনিয়র ক্যাপ্টেন ছিলেন উনি তখন ছিলেন হচ্ছে মায়ানমার, উনি তখন মায়ানমারে ছিলেন। তখন মায়ানমারে যখন ওনার সাথে যোগাযোগ হয় তখন বলে তুমি সাইন করে তুমি বাড়ি চলে যাও, কারণ ভাইয়ের ওখানে প্রচণ্ড জ্বর আসে, প্রচণ্ড ঝিমিয়ে পড়ে, শরীর খারাপ হয়ে যায়। একটা মানুষ এরকমভাবে কি করে 4টে দিন একটা আত্মাকে সে দেখছে, একটা জিনিস জানার পর অটোমেটিক্যালি ভয় তো লাগবেই। তো ভাইয়ের সাথেও সেটা হয়। তারপরে ভাই ওখান থেকে চলে আসে, সিঙ্গাপুর যায়, ওখান থেকে ফ্লাইটের টিকিট বুক করে দেয় সেই ক্যাপ্টেন। তারপর ভাই যখন বাড়িতে আসে, আসার পর খুব শরীর খারাপ, তখন বোন জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার এত শরীর খারাপ? তখন বলছে যে না সেরকম কিছু না। তো বোন বলছে যে তুমি ব্লাড রিপোর্ট করো, সবকিছু টেস্ট করাও, কারণ ওয়েদার চেঞ্জ হয়, যেহেতু জাহাজে জলের মধ্যে ভাসে, এইদিক ওদিক এই প্রান্তে যায়, তো ভাবছে হয়তো ওরকম ওয়েদার চেঞ্জিং এর জন্য কোনো রকম কিছু প্রবলেম হতে পারে শরীরে। তখন ভাই আসল সত্যি যেটা সেটা বোনকে বলে যে না তুমি যেটা ভাবছো ওরকম কিছু না, আমি ভয় পেয়েছি। তখন বলছে ভয় পেয়েছো মানে আবার? মানে বোন তো অতিষ্ঠ হয়ে গেছে না, কারণ ওর সাহস, ভাইয়ের যে সাহসের জন্য আজকে ভাই দাঁড়িয়ে আছে, কিন্তু এত সাহস। তখন বলে যে জানো আমার সাথে এরকম হয়েছে, আর ওই জাহাজটা ছিল, জাহাজটা নাকি পরে জানতে পারি ক্যাপ্টেনই বলে যে ওটা ভুতুড়ে জাহাজ, মানে ওই জাহাজের মধ্যে ওই আত্মাটা ওই কেবিনে থাকে, যেখানে মেশিন ঘর রয়েছে ও থাকে। তো ও ওর মতো থাকে, ওকে ইগনোর করে চলতে বলে। কিন্তু এটা কি সবার দ্বারা পসিবল? তোমরাই বলো, এটা কখনো হয় যে একটা আত্মার সাথে আমাকে ডিউটি দিতে হচ্ছে? এটা কখনো হতে পারে? এইটা ভেবেই ভাইয়ের কিন্তু শরীর খারাপ হয়ে যায়। তারপর কোনো মতে বোন বলছে দিদিভাই ওর শরীর ঠিক হচ্ছে না, জ্বর আর ছাড়ে না। তারপর আমাদের যে পূর্ব মেদিনীপুর ওখানে একজন মৌলানা আছেন, মৌলানার কাছে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর উনি তাবিজ ঠাবিজ দেয়, অনেক কিছু করার পর সুস্থ হয়। তো আমাদের বোন বলেছেন যে মেদিনীপুরের একটি রাস্তার ঘটনা বলবেন, আরও একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কিন্তু সেই অপেক্ষায় রইলাম। দর্শক বন্ধু, তোমাদেরও যদি ভালো লাগে আজকের ঘটনা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দেন কমেন্টসে লিখবে যে আমাদের এই বোনের কাছ থেকে আমরা নেক্সট যে ঘটনাগুলো আছে সেগুলো শুনতে চাই কিনা। তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্টস করবে। বোন আজকে কিন্তু ঘটনা অবশ্যই শুনবে, আর বোন খুব খুশিও হবে, রীতিমতো বোন আমাদের ঘটনাটা শেয়ার করবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে, ভুলবে না। ঘটনাটি ঘটার পরে তারপরে যখন জাহাজ থেকে এরকম ছেড়ে দিল, ক্যাপ্টেন ফিরে এসে জানতে পারলো যে এরকম জ্বর হয়েছে, বলছে না আমার তো এরকম হয়েছে। আর তখন আমাদের এই সামনে নাটুরিয়ার কাছে এখানে পশ্চিম বেঙ্গলে একজন আমার জল কাটানো হলো কি, মানে তাও শিক্ষা হয় না, তাও প্রবল সাহস। আমাদের গ্রামের একটি রাস্তা আছে, সেই রাস্তার ঘটনা তোমাকে পরে বলবো, যে গোলগ্রামের ভিতরে রাস্তা, সেই রাস্তার ভিতর দিয়ে আমরা যখন রাত্রিবেলা ডিনারে বেরোই ওই রাস্তাটা দিয়ে শর্টকাটে আসবে, আমি বারণ করি ওটা দিয়ে আসতে না, তবু সাহস না। আমার হাজবেন্ড কারো কথা শোনে না, সেই যেটা বলে সেটা ঠিক, মানে যদি একগুলো হলে যা হয় আর কি, বাইরে থাকবে। ঘটনাটা শেয়ার করবো যদি ভালো লাগে, আমি জোর করবো না তোমার, আর যদি শেয়ার করো তাহলে আমাকে জানাবে যে তোমার ঘটনাটা আমি অমুক দিন এই দিন শেয়ার করছি, আমি কিন্তু দেখবো, ঠিক আছে? ভালো দেখো। তো দর্শক বন্ধু, তোমরা একদম প্রত্যক্ষভাবে প্রমাণ পেলে
যে প্রতি কটা ঘটনা আমার কাছে আসে, যে ঘটনাগুলো শেয়ার করি, একটাও ঘটনা আমার বানানো না। এবার দেখো, তোমরা যদি বলো যে দিদিভাই তুমি আমাদের তাহলে প্রতি কটা ঘটনার ভয়েস কেন শোনাও না, এবার অনেকের আপত্তি থাকে গো, তোমাদের এটা বুঝতে হবে তো। অনেকের আপত্তি থাকে, অনেকে লজ্জা পায়, অনেকে বলে না দিদিভাই দেবে না। যারা বলে অনুমতি নিয়ে আমাকে কাজ করতে হয়, তারা হচ্ছে আমার প্রিয় পরিবার, ঠিক আছে? তোমরা আমার প্রিয় পরিবার, তোমরা যেরকম ভাবে আমাকে বলবে দিদিভাই আমার নামটা বলবে, বোন কিন্তু হাইট রাখতে বলেছে, আমি নাম হাইট রেখেছি, নাম কিন্তু বলিনি, সেরকমই। কারণ বোনও একজন সরকারি স্কুলের একজন টিচার, তো সেখানে ওনার একটা পরিচিতি আছে, যার কারণে নামটা হাইট রাখতে বলেছে, হাইট রেখেছি। তো যেরকম ভাবে তোমরা আমাকে ঘটনা বলতে বলবে আমি বলবো। হ্যাঁ, তবে আগামীকাল আমাদের কিন্তু কলকাতার একটা স্কুলের ঘটনা আসছে। হ্যাঁ, আমাদের কলকাতার রিসেন্ট ঘটে যাওয়া, একদম সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, মানে ধারণা করতে পারবে না যে কি কি হতে পারে, এত কিছু হচ্ছে চারপাশে, সত্যি বলছি। আর একটা কথা বলে যাই, তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে। আর তোমরা নেক্সট এই বোনের ঘটনা যে অভিজ্ঞতা তোমরা শুনতে পারলে, শুনবে কিনা সেটাও জানাবে। আজকে আসছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টা। আজকের মতো টাটা, গুড নাইট।